আসসালামু আলাইকুম এভরিওয়ান। সুমন প্রাইভেট হোমে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আজকে আমরা ক্লাস 8 এর বিজ্ঞান বই নিয়ে আলোচনা করব, যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আজকে আমরা বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। দেখি দ্বিতীয় অধ্যায়ে কি আছে। দেখো, দ্বিতীয় অধ্যায়ে আছে জীবের বৃদ্ধি ও বংশগতি। তো চলো আমরা জীবের বৃদ্ধি এবং বংশগতি নিয়ে পড়া শুরু করি। দেখো, দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি। প্রতিটি জীবের দেহ কোষ দিয়ে গঠিত। এখানে অ্যাকচুয়ালি দেহ কোষ না, সেটি হবে দেহ কোষ দিয়ে গঠিত। ওকে, এককোষী জীবগুলো কোষ বিভাজনের দ্বারা একটি থেকে দুটি, দুটি থেকে চারটি কোষে বিভক্ত হয় এবং এভাবে বংশবৃদ্ধি করে। বহুকোষী জীবের দেহকোষের সংখ্যা বৃদ্ধি হয়ে জীবদেহের সামগ্রিক বৃদ্ধি ঘটে। ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর বহুকোষী জীবের জীবন শুরু হয় এবং একটি মাত্র কোষ থেকে। ঠিক আছে, এই যে জীবনটা যে শুরু হয় সেটা একটি মাত্র কোষ থেকে শুরু হয়, সেই কোষটাকে আমরা অ্যাকচুয়ালি জাইগোট বলি। নিষিক্ত ডিম্বাণু অর্থাৎ এককোষী জাইগোট ক্রমাগত বিভাজিত হয়ে সৃষ্টি করে লক্ষ লক্ষ কোষ দিয়ে গঠিত বিশাল দেহ। তাহলে এই যে মানুষ, গরু, ছাগল, এছাড়াও বিভিন্ন অক্টোপাস, তিমি, এই প্রত্যেকটা জীব, এত বড় এত ছোট প্রত্যেকটা জীব যেগুলো বহুকোষী, তারা অ্যাকচুয়ালি একটা মাত্র কোষ থেকে তাদের বিভাজনটা শুরু হয় এবং তারা আস্তে আস্তে বিভাজিত হয়ে এত বড় বহুকোষী জীবে পরিণত হয়। সেই এককোষী জীবটাকে আমরা কি বলছি? জাইগোট। ওকে, তাহলে চলো আমরা পার্ট 1 শুরু করি। পার্ট 1-এ বলছে কোষ বিভাজনের প্রকারভেদ। জীবদেহে 3 ধরনের কোষ বিভাজন দেখা যায়। এখানে একটা কথা বলে রাখি, তোমরা যখন পরবর্তীতে বড় ক্লাসে যাবা তখন তোমরা দেখবা যে এখানে কোষ বিভাজন মেইনলি 2 প্রকারের। একটা হচ্ছে প্রত্যক্ষ এবং আরেকটা হচ্ছে পরোক্ষ। এই 2 প্রকারকে পরবর্তীতে আবার 3 ভাবে ভাগ করা যায়, যেটা এখানে ডিরেক্ট তোমাদের বইয়ে দেওয়া আছে যে কোষ বিভাজনকে মেইনলি 3 ভাগে ভাগ করা যায়। 3 ধরনের কোষ বিভাজন দেখা যায়। একটা হচ্ছে অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। অ্যামাইটোসিস এ ধরনের কোষ বিভাজন ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, অ্যামিবা ইত্যাদি এককোষী জীবে হয়। এককোষী জীবগুলো অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে বংশবৃদ্ধি করে। এ ধরনের কোষ বিভাজনে নিউক্লিয়াসটি ডাম্বেলের আকার ধারণ করে, যেমনটা তোমরা চিত্রে দেখতে পাচ্ছ। আমি চিত্রটা আবারও বলবো। দেখো, ডাম্বেলের আকার ধারণ করে এবং প্রায় মাঝ বরাবর সংকুচিত হয় ও পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি অপত্য নিউক্লিয়াসে পরিণত হয়। একই সময়ে সাইটোপ্লাজমও মাঝ বরাবর সংকুচিত হয়ে দুটি কোষে পরিণত হয়। এ ধরনের বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে। তাই একে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। যেমনটা আমি আগে বলতেছিলাম যে প্রত্যক্ষ এবং পরোক্ষ 2 ধরনের কোষ বিভাজনে ভাগ করা হয়। তার মধ্যে প্রত্যক্ষ কোষ বিভাজনটা হচ্ছে অ্যামাইটোসিস। তাহলে মাইটোসিস এবং মিওসিস এই দুইটা হচ্ছে পরোক্ষ কোষ বিভাজন, তাই তো? তাহলে অ্যামাইটোসিস কি? প্রত্যক্ষ কোষ বিভাজন। এখন দেখো, চিত্রে দেওয়া আছে, যেটা আমরা ওপরে পড়ে ফেলছি অলরেডি, সেটাই চিত্রে দেওয়া আছে। এটা হচ্ছে একটা কোষ, এককোষী একটা কোষ। সেখান থেকে ধরো কোষ বিভাজন হবে এবং 2টা অপত্য কোষ তৈরি হবে। তাহলে এই এককোষী কোষটা প্রথমে কি করবে? এর মাঝ বরাবর একটা খাঁজের সৃষ্টি হবে এবং পরবর্তীতে কি হবে? নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম আস্তে আস্তে এই খাঁজটা সংকুচিত হতে হতে মাঝ বরাবর কি হয়ে যাবে? ডিভাইডেড হয়ে যাবে এবং একটা মাদার সেল থেকে 2টা ডটার সেল বা অপত্য কোষ তৈরি হবে। এটাই হচ্ছে অ্যামাইটোসিস। আরেকটা জিনিস দেখো, অ্যামাইটোসিস কোষ বিভাজন কিন্তু ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, অ্যামিবা অর্থাৎ এককোষী জীব, এটা ভালোভাবে মনে রাখতে হবে যে এককোষী জীবগুলোতে, যেমন ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, অ্যামিবা, এই ধরনের এককোষী যে জীবগুলো বা নিম্ন শ্রেণীর জীবগুলোতে কিন্তু অ্যামাইটোসিস হয়। আমরা যেগুলো উচ্চ শ্রেণীর জীব সেগুলোতে কিন্তু অ্যামাইটোসিস হয় না। ওকে, তাহলে সেগুলোতে কোনগুলো হবে? তাহলে অবশ্যই সেগুলোতে হবে কি? মাইটোসিস এবং মিওসিস হবে। আচ্ছা চলো, মাইটোসিস সম্পর্কে আমরা একটু পড়ি। উন্নত শ্রেণীর প্রাণীর ও উদ্ভিদের দেহকোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। এই প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে সমাকৃতির, সমগুণসম্পন্ন ও সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 2টি অপত্য কোষ সৃষ্টি করে। মাইটোসিস কোষ বিভাজনের ফলে প্রাণী এবং উদ্ভিদ দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি পায়। তাহলে
মাইটোসিসের ফলে কি হয়, প্রাণী ও উদ্ভিদ দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি পায়। এই যে তুমি লম্বা হচ্ছ, এই যে তুমি মোটা হচ্ছ, এই যে একটা গাছ ছোট্ট একটা ক্ষুদ্র একটা বীজ থেকে এত বড় হচ্ছে, কিছু কিছু গাছ এত বেশি মোটা হচ্ছে, এত বেশি লম্বা হচ্ছে, এগুলা তাহলে কোন বিভাজনের ক্ষেত্রে হচ্ছে? মাইটোসিস বিভাজনের ক্ষেত্রে হচ্ছে। এ ধরনের বিভাজনের দ্বারা উদ্ভিদের ভাজক টিস্যুর কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে। তাহলে ভাজক টিস্যুর কোষের সংখ্যার বৃদ্ধি ঘটে কোন কোষ বিভাজনের মাধ্যমে? মাইটোসিসের মাধ্যমে। ওকে, আরেকটা জিনিস নোট করো, সেটা হচ্ছে যে সম আকৃতির, সমগুণ সম্পন্ন এবং সম সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি করবে। ঠিক আছে, ওকে। তাহলে চলো আমরা মিওসিস সম্পর্কেও আরেকটু জেনে নেই। যেহেতু আমরা স্টার্টিংয়ে ছোট ছোট করে বেসিক জিনিসগুলো জানতেছি, তারপরে আমরা এই তিনটি বিভাজন বা তিনটি বিভাজনের মধ্যে অ্যামাইটোসিস সম্পর্কে আমরা অলমোস্ট জেনে গেছি। সো মাইটোসিস এবং মিওসিস সম্পর্কে আমরা আরও বেশি জানবো পরবর্তী পেজগুলোতে, পরবর্তী ভিডিওগুলোতে। তাহলে মিওসিসটা দেখো, জনন কোষ উৎপন্নের সময় মিওসিস কোষ বিভাজন ঘটে। এ ধরনের কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর দুবার বিভাজিত হলেও ক্রোমোজোমের বিভাজন ঘটে মাত্র একবার। এটা কিন্তু ভালোভাবে নোট করতে হবে যে দুবার বিভাজিত হয় কি নিউক্লিয়াস, বাট একবার বিভাজন ঘটে কার? ক্রোমোজোমের। ঠিক আছে, ফলে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা কি হয়? অর্ধেক হয়ে যায়। এই বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হ্রাস পায় বলে এ ধরনের বিভাজনকে কি বলা হয়? হ্রাসমূলক বিভাজন বলা হয়। জনন মাতৃকোষ থেকে পুং ও স্ত্রী গ্যামেট উৎপন্নের সময় এ ধরনের কোষ বিভাজন ঘটে। তাহলে দেখো, জনন কোষ, শুধুমাত্র জনন কোষের ক্ষেত্রেই কিন্তু কি ঘটে? শুধুমাত্র জনন কোষের ক্ষেত্রেই মিওসিস ঘটে। ওকে, আর আর কি ঘটে? ক্রোমোজোমের বিভাজন ঘটে একবার, আর নিউক্লিয়াসের বিভাজন ঘটে দুইবার। মাইটোসিস, তাহলে মাইটোসিস বিভাজনের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা একটু দেখে নিই, চলো। মাইটোসিস কোষ বিভাজন দেহকোষের এক ধরনের বিভাজন পদ্ধতি। এ প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার মাত্র বিভাজিত হয়। মাতৃকোষটি বিভাজিত হয়ে সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষ সৃষ্টি করে। এ ধরনের বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে জন্য এগুলোকে এগুলোকে আসলে সমীকরণিক বিভাজনও বলা হয়, যেটা আমরা হয়তো পরবর্তীতে দেখব। এই যে দেখো, তো অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা কি হয়? অপরিবর্তিত থাকে। মাতৃকোষে যদি দুইটা ক্রোমোজোম সংখ্যা থাকে, তাহলে অপত্য কোষেও দুইটাই ক্রোমোজোম সংখ্যা থাকবে। ঠিক আছে, এ ধরনের বিভাজনে প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে দুভাগে বিভক্ত হয়। ফলে সৃষ্ট নতুন কোষ দুটিতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে। তাই মাইটোসিসকে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজনও বলা হয়। ক্লিয়ার? আচ্ছা, দেখো, মাইটোসিস মাইটোসিস ঘটে, মাইটোসিস একটা কোষ বিভাজন, সেখানে এভাবে ঘটে সেভাবে ঘটে, আমরা সবই দেখলাম। বাট মাইটোসিস কোথায় ঘটে? অ্যাকচুয়ালি মাইটোসিস কোথায় ঘটে? একটা উদ্ভিদের কোথায় কোথায় ঘটে, বা একটা প্রাণীর কোথায় ঘটে, এটা। তাহলে দেখো, মাইটোসিস বিভাজন প্রকৃত নিউক্লিয়াসযুক্ত জীবের দেহকোষে ঘটে। প্রকৃত নিউক্লিয়াসযুক্ত বলতে কি বোঝায় সেটা তোমরা অলরেডি জেনে এসছো, তারপরেও আমি আরেকবার বলি। প্রকৃত নিউক্লিয়াস যুক্ত বলতে অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের প্রত্যেকটা অঙ্গাণুই কি হবে? সঠিকভাবে থাকবে, প্রত্যেকটা অংশই থাকবে। ঠিক আছে, তারপর বলছে উদ্ভিদের বর্ধনশীল অংশের, কোথায়? বর্ধনশীল অংশের ভাজক টিস্যু, যেমন কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুল, ভ্রূণমূল, বর্ধনশীল পাতা, মুকুল ইত্যাদিতে এরকম বিভাজন দেখা যায়। প্রাণী দেহের দেহকোষ ভ্রূণের পরিবর্ধনের সময় আর নিম্ন শ্রেণীর জীবে ও উদ্ভিদে অযৌন জননের সময় কি হয়? এ ধরনের বিভাজন দেখা যায়। ওকে, এখানে দেখো একটি নোট দেওয়া আছে যে কোন 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 কোষে মাইটোসিস বিভাজন ঘটে না। প্রাণীর স্নায়ু টিস্যুর স্নায়ুকোষে, স্তন্যপায়ী প্রাণীর পরিণত লোহিত রক্তকণিকা ও অণুচক্রিকা এবং উদ্ভিদের স্থায়ী টিস্যুর কোষে এ ধরনের বিভাজন ঘটে না। এটা কিন্তু অবশ্যই মনে রাখবে যে কোথায় ঘটে আর কোথায় কোথায় ঘটে না। মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি, এটি আমরা পরবর্তী ভিডিওতে দেখব ইনশাল্লাহ। এখানেও বেশ কিছু স্টেপ আছে, কোন কোন স্টেপের পরে কোন কোন সিচুয়েশন ক্রিয়েট হয় সেগুলো আমরা পিকচারের সাথে সাথে পিকচার এক্সপ্লেনের মাধ্যমে দেখব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুমন প্রাইভেট হোমের সাথে থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।